জাপানে ল্যান্ড করে প্রথম 7 দিন কি করবেন? একজন স্টুডেন্ট জাপানে আসার পর এয়ারপোর্টে তাকে যেই প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো যদি না বোঝেন তাহলেই ধরা খাবেন। এয়ারপোর্টে আপনার প্রসিডিউর কিভাবে মেনটেন করতে হয় এবং আপনাকে কি কি উত্তরগুলো দিতে হবে সেটা এখনই জেনে নিন। প্রথম 7 দিনে আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, কি কি কাজগুলো, কোন কোন প্রসিডিউরগুলো আপনাকে মেনটেন করতে হবে এবং যে কাজগুলো করলে আপনি জাপানে অন্তত সবার চেয়ে এগিয়ে থাকবেন, সেই কাজগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। বরাবরের মতোই নেওয়াজ শরীফ আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে যুক্ত হয়েছে আজকে। যারা আমার ভিডিও দেখে থাকেন এবং মন্তব্য করেন, আমাকে বিভিন্ন সময় নক দেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ভিডিও এখনও দেখেননি তাদেরকেও অগ্রিম সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে। আজকের ভিডিও কন্টেন্ট এমন একটি বিষয় নিয়ে তৈরি করতে যাচ্ছি যেটি হচ্ছে যারা জাপানে জব ভিসায় কিংবা স্টুডেন্ট ভিসায় আসেন তাদের প্রথম 7 দিনে তারা কোন কোন কাজগুলো খুব বেশি জরুরি সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। এবং এই ভিডিওটি আজকে তাদের জন্যই যারা জাপানে স্টুডেন্ট ভিসায় বিশেষ করে আসেন। সুতরাং ভিডিওটি না টেনে পুরো অংশ দেখবেন। অনেক টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। শুরু করতে যাচ্ছি আজকে আমার এক পরিচিতের একটি ঘটনা দিয়ে। সে জাপানে এসেছে স্টুডেন্ট ভিসা, কিছুদিন বলতে তাও আপনার 2 মাসের মতো হবে। এয়ারপোর্টে তাকে বাইতো সম্পর্কে যখন জিজ্ঞেস করেছিল সে ঠিকমতো সেটি বুঝতে পারেনি। আর এই বুঝতে না পারার কারণেই যেটি হয়েছিল যে তাকে সেখানে 28 ঘন্টার স্টুডেন্টরা যে সাপ্তাহিক 28 ঘন্টা কাজ করার যে পারমিশন, সেই পারমিশনটি তাকে সেখান থেকে দেয়া হয়নি। এখন সেখান থেকে যখন সে পায়নি পারমিশন, তখন তাকে অবশ্যই সেই পারমিশনটির জন্য স্থানীয় তার যে ঠিকানার যে ইমিগ্রেশন অফিসটি আছে সেই অফিসে যেতে হয়েছে এবং অ্যাপ্লিকেশন করার পর 15 দিন থেকে 16 দিনের পর গিয়ে সেই পারমিশনটি সে পেয়েছে। অর্থাৎ এই যে হ্যাসেলটি তাকে নিতে হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আসলে এই হ্যাসেলটি সে অ্যাভয়েড করতে পারতো কিনা? অবশ্যই পারত, কিন্তু বিষয়টি হচ্ছে যে এয়ারপোর্টে তাকে যেই কথাগুলো বলেছে কিংবা সে এয়ারপোর্টে ঘাবড়ে যাওয়ার কারণে যেটি হয়েছে তার সেই 28 ঘন্টা পারমিটটি সে এয়ারপোর্টে নিতে পারেনি এবং তাকে তার স্থানীয় এলাকার বা স্থানীয় ঠিকানার সেই ইমিগ্রেশন অফিসে গিয়ে সেই 28 ঘন্টার পারমিশনটি নিতে হয়েছে। সুতরাং এই যে হ্যাসেলটি তাকে পোহাতে হয়েছে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি জাপানে আপনি ফ্লাই করার 7 দিন, প্রথম যে 7 দিন, সেই 7 দিন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 7 দিনে আপনি ঘরে বসে না থেকে কিংবা অন্য জায়গায় অহেতুক সময় না কাটিয়ে এই 7 দিন আপনার জন্য অনেক কিছু করার আছে। অর্থাৎ এই 7 দিনে যদি আপনি এই কাজগুলো করেন এবং গুছিয়ে নেন তাহলে আপনি সবার চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবেন। আপনি জব দ্রুত পাবেন, আপনি কমিউনিকেশন থেকে শুরু করে কানেকশন, নেটওয়ার্কিংয়ে অনেক বেশি এগিয়ে থাকবেন। সুতরাং আপনাদেরকে সেই কাজগুলোই বলছি। প্রথমেই বলি এয়ারপোর্টের বিষয়টি। এয়ারপোর্টে যখন আপনি নামবেন একজন স্টুডেন্ট হিসেবে, তখন এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনার কিন্তু কিছু প্রসিডিওর থাকে। প্রথমে ধরেন আপনার পাসপোর্ট আছে, সেই পাসপোর্টটি তারা দেখবে, আপনাকে কিছু যদি পূরণ করা লাগে সেটি পূরণ করার জন্য বলবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আপনাকে এর মধ্যে জিজ্ঞেস করতে পারে শিকাগো কাতসুদো কিয়োকা যেই পারমিশনটি, অর্থাৎ 28 ঘন্টা জবের পারমিশন, এই বিষয়ে যখন আপনাকে জিজ্ঞেস করবে শিকাগো কাতসুদো কিয়োকা, অর্থাৎ এই কথাটুকু আপনি অন্তত মনে রাখবেন যে এটি হচ্ছে আপনার জাপানের 28 ঘন্টা জবের একটি পারমিশন। কিংবা বাইতোর ব্যাপারে ধরেন কিছু জিজ্ঞেস করলো। এখন হয় কি, নতুন স্টুডেন্টরা অনেক কিছু বুঝতে পারে না, তাদেরকে যখন বলে তারা হয়তো টোটাল ব্যাপারটাই ধরতে পারে না। কারণ একে তো এত একটা লং জার্নি করে এসেছে, তার মধ্যে আবার নতুন একটা দেশ, নতুন মানুষ, তারা দেখা যায় N5 করে আসে কিংবা N4 করে আসলেও একটু নার্ভাস কিংবা একটু অন্যমনস্ক কিংবা একটু মানে একটা ভিতরে অন্য দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, যার ফলে এই বিষয়গুলো তারা হঠাৎ করে গ্র্যাব করতে না পারার কারণে তারা এই জায়গাটি মিস করে এবং বলবো যে সাময়িক একটা ক্ষতির সম্মুখীন তারা হয়। তাই আপনাদেরকে বলছি যে শিকাগো কাতসুদো কিয়োকা এটি হচ্ছে জাপানের আপনি যে এসেছেন, অর্থাৎ 28 ঘন্টা জবের যে পারমিশন, সেই পারমিশন আপনার ভিসা কার্যক্রমের মধ্যে 28 ঘন্টা জবের যে পারমিশন, সেই পারমিশনের জায়গাটিতেই আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি জাপানের 28 ঘন্টা পারমিশনের অনুমতিটি চান কিনা। সুতরাং আপনি এখানে যদি বেশি প্যাচ মনে হয় কিংবা ধরেন আপনি বুঝতে পারছেন যে এটা একটু বেশি ক্যাচাল মনে হচ্ছে, তাহলে আপনি জাস্ট বলতে পারেন যে বাইতো হোশি দেশ, বাইতো শীতাই দেশ,
ওকে, সো এই জায়গাটি যখন আপনি ক্লিয়ার করবেন তখন কিন্তু আপনি 28 ঘন্টা পারমিশনটি এয়ারপোর্ট থেকেই পেয়ে যাবেন। আপনাকে নতুন করে আর নতুন হ্যাসেল কিংবা হ্যারাসমেন্ট যেটাকে বলে এই বিষয়গুলোতে আপনাকে আর জড়াতে হবে না। আমি আবারও বলছি, 28 ঘন্টা পারমিশনের বিষয়টি আপনি এয়ারপোর্ট থেকে যদি কমপ্লিট করতে পারেন, ফাইনাল করতে পারেন, তাহলে আপনাকে নতুন করে আর স্থানীয় যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে ইমিগ্রেশনে আপনাকে যেতে হবে না। এবার আসি দ্বিতীয় বিষয়টি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে বাসার বিষয়টি। আপনারা যারা স্টুডেন্ট ভিসায় জাপানে আসেন তারা কিন্তু বাংলাদেশ থেকেই বাসা ঠিক করে তারপর জাপানে আসেন। এখন কথা হচ্ছে, আপনারা জাপানের যে কালচার, জাপানের যে বাসার আসলে ভাড়া নেয়া এই সিস্টেম, সেই সিস্টেমটি না জানার কারণে আমি দেখেছি আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স, সেখানে অধিকাংশ স্টুডেন্ট, আমি বলবো তারা ফ্রডিংয়ের শিকার হন, প্রতারণার শিকার হন। যেমন তাদেরকে যে ধরেন দেশে থাকা অবস্থাতেই তাদেরকে বলা হয় যে বাসা আপনি নেবেন, আমাকে 2 লাখ টাকা দিতে হবে কিংবা আমাকে 1.5 লাখ টাকা দিতে হবে। তারাও আসলে খুব বেশি এক্সাইটেড থাকেন, তারা টাকা দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে এসে দেখেন যে তারা তো মনে করেন একটা বাসা, সুন্দর বাসা হবে, এক রুমে আমরা একজন থাকবো কিংবা এক রুমে সর্বোচ্চ 2 জন থাকা যায়। কিন্তু যেই ধরনের কথাবার্তা তাদেরকে আগে থেকে বাংলাদেশে থেকে বলে নিয়ে তারপরে জাপানে তারা যাওয়ার পর গিয়ে দেখেন যে বাসায় এক রুমে 4 জন, 6 জন, 8 জন, আমি বাড়িয়ে বলছি না, আমি একদম বাড়িয়ে বলছি না, এক রুমে 8 জন মানুষ থাকেন। এরকম রিসেন্টলি আমরা এরকম দেখেছি, ভিডিও ভাইরাল হয়েছে ওসাকাতে। সুতরাং এই ধরনের প্রতারণার শিকার তারা হরহামেশাই হয়ে থাকেন। আপনাদেরকে বলছি, এখানে যারা আপনাদেরকে প্রতারণার চক্রে ফেলেন, এটা আসলে তারা তো এগুলো নিয়েই করে থাকেন, মানে এগুলোই তারা করে থাকেন। কিন্তু আপনার নিজের জায়গা থেকে কিছু দায়িত্ব আছে, কিছু সচেতনতামূলক কাজ আছে, যে কাজগুলো আপনার করা উচিত। আর সেটি হচ্ছে, যেমন যেই লোক আপনাকে বলছে বাসা দিবে, প্রথমত আপনি তাকে প্রশ্ন করুন আপনার বাসার খিমানি কত। খিমানি অর্থাৎ হচ্ছে গিফট মানি। এখানে জাপানে আপনি একটা বাসা নিতে গেলে আপনাকে গিফট মানি দিতে হয়। এই গিফট মানি কিন্তু অফেরতযোগ্য, নন রিফান্ডেবল, অর্থাৎ এই টাকা আপনি ফেরত পাবেন না। সো এই গিফট মানিটি কত? এখন এই গিফট মানি কিন্তু আপনি যদি একা বাসা নেন তাহলে আপনার একা দিতে হবে। আর যদি ওই বাসায় শেয়ার হোল্ডার থাকে, মানে আপনার ধরেন একটা রুমে আপনারা 2 জন থাকবেন, সুতরাং রুম যদি 2টা হয় তাহলে 4 জন থাকবেন, এই 4 ভাগে হবে। অর্থাৎ যদি ধরেন 2 লাখ টাকা খিমানি, তাহলে এক একজনের 50,000 টাকা করে খিমানিটা পড়বে। ব্যাপারটা আমি জাস্ট বোঝার জন্য বলছি। সুতরাং আপনারা আগে শিওর হন, তাকে জিজ্ঞেস করেন আপনার বাসার খিমানি কত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাসার রুম কয়টি, ডাইনিং স্পেস আছে নাকি। তারপর হচ্ছে টয়লেট কিংবা যে বিষয়গুলো আছে যে এগুলো ফুল ফার্নিশড কিনা, অর্থাৎ বাসাটার কন্ডিশন কি, এই বিষয়গুলো আপনি জেনে নেন। আপনি তাকে বলেন আমাকে হোয়াটসঅ্যাপে, আমাকে মেসেঞ্জারে আপনি ছবি তুলে দেন, বাসার ছবিটা তুলে দেন আমাকে। হ্যাঁ, বাসার লোকেশনটা আমাকে ভালো করে বলেন যে বাসার লোকেশনটা কোথায়। আপনি এই সব বিষয়গুলো জেনে নেন। আপনাকে যখন বাসার লোকেশনটা দিবে তখন আপনি গুগলে সার্চ করলে অটোমেটিক সেই বাসার লোকেশনটাও পেয়ে যাবেন। অর্থাৎ এগুলো হচ্ছে যাচাই বাছাই করা। এই যাচাই বাছাই করা আপনি বাংলাদেশ থেকেই করতে পারেন। আর জাপানে যদি আপনার পরিচিত কেউ থেকে থাকে তাহলে তার মাধ্যমে তো আপনি একদম অনায়াসেই সেটা করতে পারছেন। সুতরাং এই বিষয়গুলো আপনি জানেন। আপনার বাসার খিমানি কত, বাসায় রুম কয়টা, পার রুমে আপনি কয়জন করে রাখবেন, কতজন থাকবে সেটা জেনে নেন। তারপরে হচ্ছে বাসার যেই ফার্নিশ করা কিনা, বাসাটা রেনোভেশন করা কিনা, এই বিষয়গুলো জেনে নেন। আপনি ছবি তার কাছে চান, ভিডিও চান, যে আমাকে ছবি তুলে দেন, ভিডিও করে দেন। এবং বাসার যে নিয়মকানুন আছে, অর্থাৎ ময়লা ফেলার ডেট কবে, সপ্তাহে কয় দিন, কোন বার, এছাড়া বাসার অন্য কোনো রুলস আছে কিনা। অন্য রুলস বলতে যেমন ধরেন বাসার নিচে সাইকেল পার্কিং করা যাবে কিনা, কিংবা বাসার লিফট ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, বিল্ডিংটা কয়তলা। দেখেন, আমি আপনাদেরকে খুঁটিয়ে কেন বলছি, কারণ আপনারা যারা জাপানে আসার পর অনেক বেশি ফ্রডিংয়ের শিকার হন এবং তারা শেষ পর্যন্ত আসলে কি করবেন, দেখা যায় এখানে 2 লাখ টাকা দিয়ে ফেলেছে, এখন এই বাসা ছাড়া তার অন্য কোনো জায়গায় যাবার উপায় নাই, কারণ টাকা অলরেডি দিয়ে ফেলেছে, সে টাকা ব্যাক করবে না। আপনি কি করবেন, কার কাছে যাবেন? নতুন, আপনি অনেক কিছু বোঝেন না। সুতরাং তারা দেখা যায় কি যে এখানে অনেক বড় একটা ধরা খান। তো বাসার ক্ষেত্রে বললাম এটা, যে আপনারা এই বিষয়গুলো যাচাই বাছাই করে নিতে পারেন বাংলাদেশ থেকে। এটা বাংলাদেশ থেকে এই জন্য করবেন, কারণ বাংলাদেশ থেকে যদি আপনি না করেন তাহলে এখানে এসে ভাই ধরা খাবেন। আর মেয়েদের ক্ষেত্রে বিষয়গুলো তো আরও বেশি ক্রিটিক্যাল হয়। সো আমি বাসার বিষয়টি বললাম, এবার পরের বিষয়ে আসি, অর্থাৎ জাপানের 1 সপ্তাহ যে কাজগুলো আপনারা করবেন। পরের বিষয়টি হচ্ছে আপনার ঠিকানা নিবন্ধন এবং হেলথ কার্ড করা, যেটাকে বলে আপনার কোকুমিন কেনকো হোকেন। আচ্ছা, এই বিষয়টি একটু বিস্তারিত বলার মতো বিষয় আছে, আমি একটু পরে বলছি। তো যেটি বলছিলাম যে আপনি যে জাইরো কার্ডটি পেয়েছেন, সেই জাইরো কার্ড নিয়ে আপনি সরাসরি চলে যাবেন আপনার যেই আপনার এলাকার যেই শিয়াকোশো অফিস, সেই শিয়াকোশো অফিসে, এবং সেখানে গিয়ে
আপনি বলবেন যে নিহনে কিতা বাকারি দেশ, সম্প্রতি আপনি জাপানে এসেছেন, গাকসো তোস্তে নিহনে কিতা বাকারি দেশ। তো আপনি এখন আপনার যেই ঠিকানা অ্যাড্রেস জোশো, সেই জোশোটি আপনি নিবন্ধন করতে চান, এতটুকু বললেই হবে। এত বিস্তারিত আর বলা প্রয়োজন সাধারণত হয় না। আর যদি হয়ও টুকটাক কথা, সাথে কাউকে যদি নিয়ে যেতে পারেন, আর সাথে কাউকে নেওয়ার দরকারও নেই, আপনি নিজে একাই পারবেন এটা। আপনি গেলে সেখানে ট্রান্সলেটর মেশিন আছে, তারা সেই যন্ত্র আছে, সেই ট্রান্সলেটর যন্ত্রে তারা আপনার কথা ট্রান্সলেট করেও জানতে পারবে। আর আপনি যদি টুকটাক বলেন যে আমি সম্প্রতি জাপানে এসেছি, গতকাল এসেছি বা গত পরশু এসেছি, তবে একটা কথা মনে রাখবেন, আপনি 14 দিনের মধ্যে কিন্তু আপনার ঠিকানাটি শিয়াকশোতে নিবন্ধন করতেই হবে, নইলে কিন্তু আপনি আইনের জটিলতায় পড়বেন। আবারও বলছি, 14 দিনের মধ্যে। সুতরাং এটি মাথায় রাখবেন। তো যেটি বলছিলাম যে শিয়াকশো অফিসে গিয়ে আপনি আপনার জাইরো কার্ডটি দেখাবেন এবং আপনি বলবেন যে আপনি সম্প্রতি জাস্ট গতকালকে বা গত পরশু কিনো নিহনে কি মাসটা এরকম যখন বলবেন, তখন তারা আপনার ওই জাইরো কার্ডের ঠিকানাটা বসিয়ে দিবে জাইরো কার্ডে। এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে তারাই আপনার হেলথ কার্ডটি করে দিবে। তৃতীয়ত হচ্ছে আপনি নেনকিন ডিপার্টমেন্টে, আমি কিন্তু আপনাদেরকে এক্সট্রা কিছু তথ্য দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনি এই জাইরো কার্ডে ঠিকানা বসানো, জুসো বসানো এবং হচ্ছে কেনকো হোকেন, যেটা অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স কার্ডটি যখন আপনি পাবেন, এরপর আপনি নেনকিন ডিপার্টমেন্টে যাবেন। নেনকিন ডিপার্টমেন্টে গিয়ে বলবেন যে আমি নেনকিনটা মৌকুফ করতে চাই, অর্থাৎ মৌকুফ বলতে কি, আপনি গাকসেই থাকা অবস্থায়, অর্থাৎ স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি নেনকিন তো দিতে পারবেন না। সুতরাং ওই সময়টা তারা এটা স্টপ করে রাখবে। এটা একদম মৌকুফ না, এটা হচ্ছে স্টপ করে রাখবে। আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আর আপনার ওই যেই নেনকিনটা অর্থাৎ পেনশনের টাকাটা, সেই টাকাটা দেওয়া লাগবে না, কিন্তু এরপরে যখন আপনি জবে ঢুকবেন তখন থেকে সেটা চালু হবে এবং তখন থেকে আপনি দিবেন। সুতরাং এই বিষয়টা আপনি এই শিয়াকশো থেকে যদি মৌকুফ করিয়ে আসতে পারেন, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট এবং ভালো হবে। 2 নম্বর এরপরের কথা হচ্ছে যে মাই নাম্বার কার্ড নিয়ে অনেকের অনেক আসলে দুশ্চিন্তা কিংবা অনেকের না বোঝার অনেক গ্যাপ থাকে। মাই নাম্বার কার্ডটি আপনার আসলেই লাগবে। এখন এই মাই নাম্বার কার্ডের আসলে নোটিশটা বাসায় আগে আসার পর তারপরে হচ্ছে আপনি শিয়াকশোতে যোগাযোগ করেন কিংবা অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করেন, যেটাই করেন সেখান থেকে আপনি এই মাই নাম্বার কার্ডের জন্য অ্যাপ্লাই করে মাই নাম্বার কার্ডটি পেতে পারেন। আর মাই নাম্বার কার্ডের একটা কনফিউশন আমি বলে দিই, সেটা হচ্ছে যে আপনার বাসায় যে নোটিশটি আসবে, নোটিফিকেশনটি আসবে, সেখানে একটা নাম্বার থাকে, ওইটাই কিন্তু মাই নাম্বার কার্ড ফাইনালি নয়। কারণ মাই নাম্বার কার্ডটি হচ্ছে একটি কার্ড যেটা জাইরো কার্ডের মতো দেখতে। সুতরাং আপনাকে শিয়াকশোতে যেতে হবে এবং সেই মাই নাম্বার কার্ডটি ইস্যু করিয়ে আসতে হবে। সুতরাং যেটি বলছি, আপনার হচ্ছে ঠিকানা নিবন্ধন করা, আপনার কেনকো হোকেনটি নিবন্ধন করে, মানে কেনকো হোকেনের কার্ডটি গ্রহণ করা, এছাড়া হচ্ছে আপনার নেনকিনের যেই পয়সা বা টাকাটি আছে সেটি ওই স্টুডেন্ট থাকা অবস্থায় সেটাকে স্টপ করা, এবং হচ্ছে লাস্ট যেটা বললাম মাই নাম্বার কার্ড, সেটি হচ্ছে আপনার মাই নাম্বার কার্ডটি গ্রহণ করা। এরপরে আসি স্কুলে রিপোর্ট করা। অবশ্যই আপনি জাপানে যদি স্টুডেন্ট হিসেবে আসেন, তাহলে জাপানে কিন্তু আপনি একজন স্টুডেন্ট এবং আপনার অভিভাবক কিন্তু হচ্ছে স্কুল। সুতরাং আপনি যখন জাপানে আসবেন, এই ব্যাপারে কিন্তু মাস্ট স্কুল আপনার রিপোর্টেড থাকতেই হবে, অর্থাৎ স্কুল জানতেই হবে যে আপনি জাপানে এসেছেন। এবং জাপানে যাবার পর আপনি প্রথম যে কাজটি সবার আগে, সেটি হচ্ছে যে এখন যদি ধরেন আপনি রাতে যান, তাহলে রাতে তো আর দেখা করতে পারবেন না, আপনি পরের দিন সকালে গিয়ে স্কুলে দেখা করবেন, সেটা হচ্ছে বিষয়। সুতরাং আপনি স্কুলে গিয়ে আগে দেখা করবেন, স্কুলের সেন্সেই যারা আছে তাদের সাথে দেখা করবেন যে সেন্সেই কিনো নিহনে কিতা বাকারি দেশ বা কিনো নিহনে কি মাসটা, আপনি সেন্সেইদের সাথে দেখা করবেন। সেন্সেইদেরকে গিয়ে বলবেন যে আমি গতকাল কিংবা এরকম সময় জাপানে এসেছি। অবশ্যই আপনার এটি প্রথম কাজ, সবার আগের কাজ। কারণ তারা যখন জানবে আপনি এসেছেন, আপনার নাম তারা রেজিস্ট্রেশন করবে, আপনার স্কুলের যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর তারা ফাইনাল করবে। এছাড়া আপনাকে একটি গাকসেই কার্ড দিবে, অন্যান্য যে সকল আসলে প্রসিডিওর ওরিয়েন্টেশন আছে সেই ওরিয়েন্টেশনে আপনি জয়েন করবেন। এই সব কিছুই কিন্তু জাপানে একটি নিয়ম শৃঙ্খলার রুলস, এগুলোর অংশ। এগুলো কিন্তু কোনোটাই ধরেন আপনি মনে করলেন যে ওরিয়েন্টেশনে জয়েন করলাম না, সমস্যা নাই, এটা কিন্তু বাংলাদেশ না ভাই। আপনি ওরিয়েন্টেশনে জয়েন না করলে আপনার কিন্তু পার্সেন্টেজ কাটা যাবে, অর্থাৎ যেই প্রেজেন্টেশনের যে পার্সেন্টেজ সেটা কাটা যাবে। এবং আপনার এই ধরেন জাপানে কি আপনি এক কথা যদি বলি, আপনি যদি নিয়ম মেনে চলেন আপনার জন্য সব কিছু ইজি, আপনি যদি নিয়ম মেনে না চলেন তাহলে আপনার জন্য সব কিছু কঠিন এবং পদে পদে আপনি হেনস্থার শিকার হবেন। আপনি পদে পদে আসলে দেখবেন যে আপনার জন্য বিভিন্ন ধরনের বিপদ আশঙ্কা অপেক্ষা করছে। সুতরাং নিয়ম মানতে হবে। তো যেটি বলছিলাম যে আপনার এই বিষয়টি নিশ্চিত করতে হবে, ক্লাস রুটিন থেকে শুরু করে স্কুলের নিয়মকানুন থাকতে পারে, সেই নিয়মকানুনগুলো জানা। সুতরাং আপনার প্রথম কাজ হচ্ছে স্কুলে যে আপনার
রিপোর্ট করা, সেন্সেদের সাথে দেখা করা, কথা বলা। এরপরে আসি হচ্ছে সিম কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। সিম কার্ডের ক্ষেত্রে আপনার যেটি লাগবে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট। একটা কথা আপনাদেরকে বলে রাখি, জাপানের প্রথম 7 দিনের যে কাজগুলোর কথা বলছি আপনাকে, সেই কাজের ক্ষেত্রে আপনি একটা ছোট্ট ব্যাগ থাকে না বাংলাদেশ থেকে নিয়ে আসে কাঁধে ঝুলানোর, সেখানে আপনি পাসপোর্টটা সবসময় আপনার সাথে রাখবেন। এটা আসলে সবসময় লাগে, বিভিন্ন কাজে লেগে যেতে পারে, সুতরাং পাসপোর্টটি সাথে রাখবেন। তো যেটি বলছিলাম যে সিম কার্ড করার সময় আপনার যেটি লাগবে পাসপোর্ট, এছাড়া হচ্ছে আপনার ব্যাংক কার্ড, এছাড়া হচ্ছে আপনার জাইরো কার্ড। এখন কথা হচ্ছে যে আপনি সিম যেহেতু করবেন এবং সেখানে যেহেতু ব্যাংক কার্ডটি লাগবে, ব্যাংক কার্ড ছাড়া যে হবে না তা না, বাট ব্যাংক কার্ড থাকাটা ভালো, এটা আপনারা পরে বুঝতে পারবেন। সুতরাং আমি বলবো এই সিম কার্ড অর্থাৎ মোবাইল কেনার সময় বা সিম কার্ড কেনার আগে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলাটা বেশ জরুরি। সুতরাং আপনি ব্যাংকে চলে যান এবং ব্যাংকে গিয়ে আপনি আগে একটি ব্যাংক অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করেন। আর সেটি হচ্ছে যে আপনি জাপান পোস্ট ব্যাংক যেটি আছে, এটিতেই মূলত স্টুডেন্টরা অ্যাপ্লাই করে থাকেন এবং অ্যাকাউন্ট খুলে থাকেন। সুতরাং আপনি জাপান পোস্ট ব্যাংক, এটা আসলে থাকাটা জরুরিও। সুতরাং আপনি জাপান পোস্ট ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন করে ফেলেন এবং অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন করলে আপনার যে কার্ডটি আছে অর্থাৎ এটিএম কার্ড, সেই এটিএম কার্ডটি একসাথে ইস্যু করে আসলে আপনার বাসায় হচ্ছে নোটিফিকেশন আসলে আপনি ব্যাংকে গিয়ে সেই কার্ডটি গ্রহণ করতে পারবেন। এবং ব্যাংক কার্ডটি যখন হয়ে যাবে এবং সেই ব্যাংক কার্ডটি নিয়ে আপনি পরবর্তীতে সিম কিনবেন এবং একটি সিমের সাথে এটা ইচিএনের ফোন থাকে কিংবা যেই ধরনের সুযোগ সুবিধা যখন যা থাকে সেটা আপনি ভালো করে খাকুনিন করে, যেমন রাকুতেন আছে, এছাড়া এনটিটি দোকোমো আছে, এরকম বিভিন্ন ধরনের মোবাইল শপ আছে, সেখানে কোনটার ইউজ ভালো বা কোনটার এখন সুবিধা ভালো সেটি দেখে আপনারা একটা মোবাইল কিনতে পারেন কিংবা সিম নিতে পারেন। তবে বরাবরই আমি বলবো যে রাকুতেনের আসলে সার্ভিসটা আমার কাছে ভালো মনে হয়েছে, কারণ রাকুতেনে আপনার যতটুকু সার্ভিস ততটুকু পয়সা কাটে, এরকম একটা সিস্টেম। সো এই সিস্টেমটা আমার কাছে ভালো মনে হয়েছে। তো মোবাইল সিম বললাম, ব্যাংক অ্যাকাউন্ট বললাম। এখন আসেন আপনার হচ্ছে পরবর্তী কাজ কি। পরবর্তী কাজ হচ্ছে আপনারা অনেকেই বলে থাকেন যে জব। আচ্ছা, জবের বিষয়টি একটু পরে আসতেছি। আপনাদেরকে আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে যে আপনি নতুন গেলে জাপানে অ্যাজ এ স্টুডেন্ট কিংবা ধরেন জব ভিসায়, সেই ক্ষেত্রে নিকটস্থ প্রয়োজনীয় যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনার চিনে রাখা দরকার। যেমন ধরেন আপনার সুপার শপ বা মল, মার্কেট, শপিং মল, আপনার রেস্টুরেন্ট, হোটেল, বিশেষ করে হালাল দোকান সবগুলো। এছাড়া যদি আপনার হচ্ছে পুলিশ স্টেশন, কোবান যেটাকে বলে, কোবান কিংবা পুলিশ স্টেশন, এছাড়া আপনার জেপি পোস্টের যেই ব্যাংকের শাখা আছে কিংবা এটিএম বুথ আছে, হ্যাঁ প্রয়োজনীয়, এগুলো আপনার প্রত্যেকটি প্রয়োজনীয়। এগুলো আপনি এই 7 দিনের মধ্যে, আমি আবারও বলছি, এই 7 দিনের মধ্যে আপনি ঘুরে ঘুরে, গুগল ম্যাপ আছে সেই ম্যাপে আপনি খুঁজে খুঁজে দেখে নেবেন। এই কাজটি আপনাকে একা করতে হবে। একটা কথা মনে রাখবেন, বিদেশে কেউ কারো না, আপনার নিজের কাজ আপনাকে নিজেই করতে হবে। আর আমি এখন যে কথাগুলো বললাম এগুলো আপনি আমি জানি না আসলে কোথায় এভাবে অ্যাকোমোডেশনভাবে আপনাকে মিলিয়ে কেউ বলবে কিনা, তারপরও যদি কেউ বলে থাকে আলহামদুলিল্লাহ। তো যেটি বলছিলাম যে এই প্রয়োজনীয় যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো, সেই ঠিকানাগুলো আপনার নিকটে কোথায় কোনটা আছে সেগুলো দেখে রাখবেন। এবং আরেকটা কথা বলি, হ্যালো ওয়ার্ক, এই হ্যালো ওয়ার্কের লোকেশনটাও আপনারা দেখে রাখবেন। কেন দেখে রাখবেন এবার বলছি। তো যেটি বলছিলাম যে আপনাদের জব, যারা স্টুডেন্ট, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, স্টুডেন্টরা আসলে গিয়ে তাকে জিজ্ঞেস করেন, রেফারেন্স খোঁজেন, শোকাই খোঁজেন যে কেউ যদি আমাকে একটু শোকাই করে দিত আমার একটা জব মিলে যেত। আসলে ভাই এত সহজ না। কেউ আপনাকে শোকাই করবে, সেটা করলে তো ভালো, আর যদি না করে তখন কি আপনি বসে থাকবেন? অবশ্যই না। আপনাকে যেটি করতে হবে, আপনি কিছু অ্যাপ আছে, মোবাইল অ্যাপ, যেমন টাউন ওয়ার্ক আছে, বাইতো অ্যাপ আছে, এই অ্যাপগুলো আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেখানে জব একদম ডিটেইল সব থাকে, আপনি সেখান থেকে দেখে নেবেন, আমি বিস্তারিত বলছি না। এছাড়া আপনার হ্যালো ওয়ার্ক আছে, হ্যালো ওয়ার্ক, নিকটস্থ হ্যালো ওয়ার্কে আপনি সার্চ করে যান, গিয়ে সেই হ্যালো ওয়ার্কে আপনি গিয়ে বলেন যে আমি রিসেন্টলি জাপান এসেছি, আমি এই যে 7 দিন হয়েছে, 15 দিন হয়েছে, আমার জব নাই, হ্যাঁ আমার এই যে ব্যাংক কার্ড, আমার সব কিছু আছে, আমি সব কিছু করেছি, আমার ব্যাংক কার্ড আছে, আমার সিম আছে, হ্যাঁ আমার জুশো আমি নিবন্ধন করেছি, আমার ঠিকানা নিবন্ধন করেছি, মাই নাম্বার কার্ড আছে, আমার অল ওকে, আমি এখন জব পাচ্ছি না, আমাকে জব ঠিক করে দাও তোমরা। তারা আপনার জব ঠিক করে দিবে। তারা আপনার নিকটস্থ রেস্টুরেন্ট থেকে শুরু করে যত ধরনের প্রতিষ্ঠান আছে তারা খুঁজে আপনার সাথে যেটা যায় ভালো হয়, আপনাকে এরকম কয়েকটা অফার দেখাবে যে এরকম জব আছে, তুমি কোনটা করতে চাও। আপনার স্কুলের টাইমের সাথে মিল রেখে আপনি সেটা বলবেন, তারা সেই জবগুলো আপনাকে ঠিক করে দিবে। সুতরাং ভাই সব কিছু বেশ ইজি, আপনার হাতের মুঠোয় সব কিছু। কথা একটাই, ঠিকমতো জাপানের রুলস রেগুলেশনস মানতে হবে, নিয়ম মানতে হবে, জাপানিজটা অন্তত মোটামুটি ভাঙা হলেও বলতে হবে, ফোন দিয়ে মেনসেটসু তুলতে হবে, নিজের কথা নিজেকে বলতে হবে, অন্য কেউ বইলা দেবে না ভাই।
আপনাকেই সব করতে হবে। ভিডিওটি লেন্থ হয়েছে, একটু বড় হয়েছে, কিন্তু আপনারা যারা নতুন জাপানে আসেন, আমার নিজের যে অভিজ্ঞতা সেটি থেকে প্লাস হচ্ছে আমি যাদেরকে দেখেছি সেই সব কিছু থেকে মনে হয়েছে যে এই কথাগুলো বলা খুবই জরুরি। যারা জাপান আসেন তারা আসলে মনে হয় কি যে অথৈ সাগরে পড়ে যান, এই অথৈ সাগরে পড়ে গিয়ে তারা আসলে কষ্ট করেন অনেক বেশি। সুতরাং তাদের এই কষ্টটা আসলে কিছুটা যদিও লাঘব হয়, সেই লাঘব হওয়ার জন্যই আমার এই ভিডিওটি করা। সো ভিডিওটি থেকে যদি একটা মানুষও যদি উপকার পেয়ে থাকেন সেটাই আমার সাফল্য। সুতরাং ভিডিও দেখেন, আর আপনার যে মন্তব্যটি আছে সেই মন্তব্যটি আপনি করতে পারেন। অনেকে অনেক নেগেটিভ মন্তব্য করে, আমি আগেই বলেছি যে আমি সব মন্তব্যকেই পজিটিভলি নেই, কারণ তারা হয়তো জানে না, বোঝে না, তাদের অভিজ্ঞতা হয়তো কম, সেই জন্য তারা এগুলো বলেন। তো আমি আবারও বলছি যে আপনারা জেনে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেন, এবং যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো আপনাদের জন্যই ভালো হবে। সুতরাং আবারও বলছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কেএলসি জাপানের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।